ফরিদি ফরিদিও মানুষকে ভালোবাসে, ভালোবাসার ব্যাপারটা ওর মধ্যে একেবারে গেঁথে আছে যাকে বলে, এবং সেই ভালোবাসার মধ্যে কোন রকম ডিসঅনেস্টি নেই, কোন রকম হিপোক্রেসি নেই, কোন রকম ডিপ্লোমেসি নেই। আমি ফরিদির সম্পর্কে কথা বলবো যে আমার নাট্য জীবনে আমি অনেক পুরস্কার পেয়েছি, অনেক কিছু পেয়েছি, অনেক কিছু পাইনি। আমি আমার নাট্য জীবনে যদি দুটো পুরস্কার পেয়ে থাকি, সেটা হচ্ছে আমি সেলিম আল দীনের নাটক প্রথম করেছি, আর ওই যে আমার পাশে বসে আছে আমার অত্যন্ত প্রিয় শিল্পী, অত্যন্ত প্রিয় মানুষ, আমার নাটকে সে অভিনয় করেছে। ওই যে কাট করা বললো না, 17টা কাট করেছে, 17টা। এক জায়গায় বলি কি, আতিক ভাই আমাকে ছেড়ে দেন, আমার দ্বারা হবে না, টেলিভিশন নাটক আমি করতে দিতে পারবো না। আজ ফরিদি তুমি একটার পর একটা কাট করে যাও, নিশ্চিন্তে আমি আছি। ও বলছে হবে না, আমাকে দিয়ে টেলিভিশন নাটক হবে না। আমি তুমি বলে যাও না। তবে একটার পর একটা কাট হলো, 17 বার কাট হলো, তাই না ফরিদি? 17 বার কাট হওয়ার পরে নাটক টেলিকাস্ট হলো। নাটক টেলিকাস্ট হওয়ার পরে খলিলুল্লাহ খান, অত্যন্ত পাওয়ারফুল আর্টিস্ট, আমার অত্যন্ত প্রিয় শিল্পী, আমাকে টেলিফোন করে বললো যে আতিক ভাই, আগামী দিনে আমাদের মধ্যে বাংলাদেশের অন্যতম একজন শ্রেষ্ঠ শিল্পী আসছে। স্যার, আপনি নিজেও অনেক বড় মাপের একজন নির্মাতা, আপনি একজন বড় মাপের অভিনেতা সম্পর্কে আপনি আমাদেরকে বলছেন। এবার আমরা একটু দেখে নেই এই সময়ের নির্মাতা যারা আছেন তারা ফরিদি ভাই সম্পর্কে কি বলেন। ফরিদি ভাই হচ্ছে আমাদের মিডিয়ার সবচেয়ে মানে মুডি এবং মানে ইনডিসিপ্লিন আর্টিস্ট আর কি। উনি যে কোন দিন শুটিং এ আসবেন আর কোন দিন আসবেন না, মানে এইটা মানে বিধাতাও জানেন না। কিরকম মুডি তার একটা মানে এক্সাম্পল দেওয়া দরকার আর কি। সেটা হচ্ছে তাকে নিয়ে কাজ করতে গেছি ফরিদপুরে, রাত 3টার সময় উনি কি মনে হয়েছে উনি শুটিং করবেন না, চলে যাচ্ছে। তো আমার 2জন অ্যাসিস্ট্যান্ট, আমি মানে সবেমাত্র গিয়ে বিছানায় শুয়েছি, দৌড়ে আসছে যে ভাইয়া ফরিদি ভাই তো চলে যাচ্ছে। তো আমি জাস্ট তাকিয়ে বললাম যে ফরিদি ভাই চলে যাচ্ছে, তো এটা তো আল্লাহ ফেরাতে পারবে না, আমারে বলে লাভ কি, চলে যেতে দাও। চলে আসলেন। ঢাকায় এসে ফোন দিলেন যে হিরা সরি, আবার গিয়ে করে দিব তোর কাজটা আর কি। যেহেতু উনি অনেক ক্ষমতাবান অভিনেতা, সেই কারণে এই যে মুডি, এই মুডিটা হওয়া ওনার অধিকার। আমার জেনারেশনে বা আমার মানে সমসাময়িক কালের যারা মেকার, আমি ফরিদি ভাইকে নিয়ে সবচেয়ে বেশি কাজ করেছি এবং এখনো করছি, স্টিল করছি। ওনার সঙ্গে কাজ করতে গিয়ে দেখেছি যে উনি জিজ্ঞেস করেন, অদ্ভুতভাবে প্রশ্ন করেন যে তোর ক্যারেক্টারটা কি ম্যারিড না আনম্যারিড। আমরা যখন ক্যারেক্টার লিখি এত কিছু তো ভাবি না, তোর ক্যারেক্টারটা কি কুজো, কেন ফরিদি ভাই এত কিছু জানার দরকার কেন? বলে যে তোর ক্যারেক্টারটা যদি কুজো হয় তাইলে তোর ম্যানারিজম একরকম হবে, তোর ক্যারেক্টারটা নাক যদি লম্বা হয় তাইলে ওইটার অ্যাক্টিংটা একরকম হবে। এবং নানান ভাবে উনি চরিত্রকে দেখেন, যেটা আমি আমার অভিজ্ঞতায় মানে অন্য কোনো অভিনেতার ভিতরে দেখিনি। ফরিদি ভাইয়ের সঙ্গে আমার মানে প্রথম কাজের অভিজ্ঞতাটা হচ্ছে মেঘলা মানুষ নাও একটা টেলিফিল্ম। পরদিন সকালে ফরিদি ভাইয়ের সঙ্গে শট দিতে হবে, এই টেনশনে সারা রাত ঘুমোতে পারিনি। এবং পরদিন সকালবেলা ফার্স্ট শটটা শেষ করে মনে হলো যে কোয়ার্টিস্ট হিসেবে ফরিদি ভাই ভীষণ হেল্পফুল, গ্রেট। ফরিদি ভাই সত্যি গ্রেট। আমি ফরিদিকে বলবো না যে ফরিদি পৃথিবীর ভেতরে একেবারে সর্বশ্রেষ্ঠ মানুষ, আমিও না, তুমিও না, এর কথা ফরিদি বারবার বলেছে। আপনার অনেক নাটকে ফরিদি ভাই অভিনয় করেছেন, আপনার কাছে তার উল্লেখযোগ্য কোন চরিত্র বা কোন নাটকের কোন অংশ আপনার কাছে সাংঘাতিক মানে মুশকিল হয়েছে কি জানো, এই ফরিদিও কতক্ষণ এই কথাটা বলেছে, যে যাকে ভালোবাসে তার সম্পর্কে সে ব্লাইন্ড হয়ে যায়। নাটকটার নাম হচ্ছে আবহাওয়ার পূর্বাভাস। তো সুস্মিতা ওর স্ত্রী, তো ফরিদি আমাকে বলে কি আতিক ভাই একটা কাজ করি কি, ওকে আমি হেডমাস্টার বলে ডাকি, বুঝেছে? আচ্ছা, ভীষণ ভালোবাসতো। তখন ফরিদি আমাকে বললো যে আতিক ভাই স্ক্রিপ্ট সব বাদ দেন, আমার যা খুশি আমি বলবো, আমার যা খুশি আমি করব, আপনি ক্যামেরাটা আপনার মতো করে নিয়েন। কারণ ওর প্রতি আমার সাংঘাতিক বিশ্বাস ছিল। কিন্তু সেক্ষেত্রে কো-আর্টিস্টের কি কোনো অসুবিধা হতো না? উনি যে না, কো-আর্টিস্টকে তো আমি বলতাম না, আমি যখন সলো যখন তখন বলতাম যে আমি আমার মতো করে করি। তো সুস্মিতা ওর স্ত্রী, ওকে কিন্তু মেরে ফেলা হয়েছে, ও শুয়ে আছে, তো ঢুকেছে, ক্যাজুয়ালি ঢুকেছে, ভীষণ মানে চিৎকার করে তার কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু কিচ্ছু বলছে না, সে দাঁড়িয়ে আছে। হেডমাস্টার ওঠো, হারি ওঠো 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 ওঠো। তারপরে যে ফরিদি চোখের পানি ফেলেনি, ক্যামেরাম্যান কেঁদেছে, আমি ওপর থেকে হেডফোন ছেড়ে দিয়েছি, মানে কি যে সেই দৃশ্য, মানে এটা অচিন্তনীয়। ওর চোখ অভিনয় করে। ফরিদিকে ক্যামেরার দিকে তাকিয়ে আমি
দৃশ্য চেঞ্জ করেছি, ডায়লগ দিয়েছি। ফরিদি কোনো সময় চোখ গ্লিসারিন নিয়ে কাঁদে না। ফরিদির চোখের ভেতরে জল, আমি কি বলবো, দুই যে ভুরু আছে না, এই ভুরুর মধ্যে আটকে থাকে। দিস ইজ ফরিদি। এবং এটা যে কত কঠিন কাজ, এটা চিন্তা করা যায় না। আতিক ভাই, এত প্রশ্ন করে লজ্জা পাচ্ছি। আমি তো তোমার নিন্দা করবোই তো, এই নিন্দার সময় আসছে আমার কাজে লাগে। তাহলে আমি একটু জানতে চাই যে ফরিদি ভাইয়ার এমন কোন দিক কি আপনার কাছে চোখে পড়েছে যা দেখে আপনি ব্যথিত হয়েছেন, তার চরিত্রের এই অংশটা আপনি ঠিক মানে মেনে নিতে পারেননি, আশা করেননি? নাটকের ব্যক্তি হুমায়ুন ফরিদের ভিতরে, এদিকে আসো, যেহেতু দীর্ঘদিন আপনি তাকে এদিকে আসো। কম খাচ্ছি আমি ফরিদিকে, আমি এবার বলি, একদম অ্যাটাক করেই বলি, ও যখন প্রথম টেলিভিশনে আসে তখন ওর গলার মধ্যে জাদু ছিল। সিগারেট খেয়ে 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 সেই জাদুটা কিন্তু নেই। আমি স্ট্রেট বলছি। এবং ফরিদের সঙ্গে দেখা হলে আমি ফরিদি বলি, ফরিদি খাচ্ছ? কম খাচ্ছি, কম খাচ্ছি। ফিল্মে সে ভিলেনকে হিরো করেছে, এটি হচ্ছে সিনেমাতে তার সবচেয়ে বড় কন্ট্রিবিউশন। আমি নায়ককে ঘুষি মারছি, দর্শক তালি দিচ্ছে, তখন আমি হলে দেখে না আমি মোটামুটি স্তম্ভিত। আমি বললাম যে জাতির কি হলো। পরে সবাই বোঝালো যে ব্যাপারটা এরকম না, এটা তোমার যে তুমি যে অভিনেতা হিসেবে স্ক্রিনে তোমাকে পছন্দ করে, রাইট, ভালো চরিত্র করলেও পছন্দ করে, খারাপ চরিত্র করে। তার মধ্যে এমন কিছু আছে যেটা পছন্দ করতে হবেই। প্রচুর নাটকে অভিনয় করেছেন, চলচ্চিত্রে অভিনয় করেছেন, প্রচুর অভিনেতা অভিনেত্রীর সাথে অভিনয় করেছেন। আপনার সম্পর্কে জানতে আমরা এবারে অভিনেতা আফজাল হোসেনের সাথে সরাসরি কথা বলবো। আফজাল হোসেন, প্রথমে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি, অতঃপর আমি অনুষ্ঠানে অংশ নেবার জন্য। আপনার কাছে আমি প্রথমে জানতে চাচ্ছি, অভিনেতা হিসেবে হুমায়ুন ফরিদিকে আপনি কিভাবে মূল্যায়ন করতে চান? আমার তো মনে হয় যে বাংলাদেশে সম্পূর্ণ অভিনেতা একজন হুমায়ুন ফরিদি। তার মতো গুণপনা নিয়ে, তার মতো যোগ্যতা নিয়ে এই ক্ষেত্রে কাজ করে যাচ্ছেন এমন মানুষ আমার খুব একটা চোখে পড়ে না। এবং আমাকে দিয়ে কেন বলবো, এটি দর্শক বারবার এটা অনুভব করেছেন যখন থেকে ফরিদি অভিনয় করছে, যে সবকিছুই ওর অনেক আলাদা এবং অনেক গভীরে থেকে সে কাজগুলো করে, এবং করে বলেই দর্শক হৃদয়ে তার স্থানটা অন্য সকলের থেকে অনেক উপরে। মানুষ হিসেবে হুমায়ুন ফরিদি সম্পর্কে আপনার মন্তব্য কি? আনপ্রেডিক্টেবল, কখনো কেউ বলতে পারবে না ফরিদি এইরকম। তবে সারাংশ যেটা আমার মনে হয়, যেহেতু ফরিদি আমার বন্ধু, মানুষ হিসেবে সে অসাধারণ, নিজেকে লুকোয় না এবং অকপটে নিজেকে প্রকাশ করতে পারে। সম্পূর্ণ বিপরীত মেরুর আমি এবং ফরিদি। তারপরেও আমি নির্দ্বিধায় বলতে পারি সে আমার সবচেয়ে ভালো বন্ধু। চলচ্চিত্রে হুমায়ুন ফরিদির আগমন এবং অভিনয়কে আপনি কিভাবে দেখছেন? মুখে যাই বলুক, একটা স্বপ্ন তার ভেতরে ছিল যে চলচ্চিত্রকে নিজ গুণে অনেকটাই সে বদলে দেবে। সেই স্বপ্নটা তার বোধহয় পূরণ হয়নি, বোধহয় না, স্পষ্ট করে বলা ভালো। যারা সিনেমা দেখেন তারা সকলে নিশ্চয়ই স্বীকারও করবেন যে আমরা অনেক দেশে দেখেছি যে অভিনেতার কারণে চলচ্চিত্রের অনেকাংশ অনেকটা বদলে যায়, কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা বোধহয় সেই সুযোগটা পাইনি। ফরিদি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা হয়ে উঠেছিলেন, কিন্তু চলচ্চিত্রকে বদলে দিতে পারেননি, বরঞ্চ ফরিদির সফল অভিনয়ের বারবার রিপিটেশন করেছেন নির্মাতারা, যে এই অভিনয়টা বা এই ধরনের অভিনয়টা মানুষ পছন্দ করছে, সুতরাং ঘুরে ফিরে তাকে ওই ধরনের চরিত্রে পরিচালকরা হাজির করেছেন। এটা একজন অভিনেতার জন্য অত্যন্ত বেদনাদায়ক। সহকর্মী হিসেবে কিভাবে মূল্যায়ন করতে চান? সহকর্মী হিসেবে কেমন, আমার মনে হয় একটা ছোট্ট গল্প বললে বোধ হয় দর্শক অনেকটা টের পেয়ে যাবেন। আমরা কেরামত মঙ্গল নাটকে একটা লম্বা দৃশ্য অভিনয় করতাম, যেখানে মূল অভিনেতা কেবল ও আর আমি, এবং যেটি অন্যায়, যে সেই কাজটি তখন করতাম এবং আমি জানি এটা অন্যায়। অভিনয় করতে করতে হয়তো ফরিদি একটু বাড়তি ডায়লগ দিয়ে দিল, কোনো একটা বাড়তি সংলাপ দিয়ে ফেলল, তো সেটার একটু উত্তর তো করা লাগে, তো হয়তো আমি তার একটা উত্তর দিয়ে দিলাম, ও হয়তো আরেকটি সংলাপ বলল। এরকম করে এই বাড়তি সংলাপ বলতে বলতে একটি 10 মিনিটের সিকোয়েন্স একবার আমরা 20 মিনিট নিয়ে গিয়েছিলাম, এবং দর্শক প্রচণ্ডভাবে উপভোগ করছিলেন, এবং সবচাইতে অসহায় বোধ করছিলেন হচ্ছে নাটকের পরিচালক আমাদের গুরু নাসিরুদ্দিন ইউসুফ। তিনি তখন
এই যে আমরা মঞ্চের উপর অভিনয় করে যাচ্ছি আর মিলনায়তনের এক একটা দরজা খুলে তিনি দূর থেকে প্রাণান্ত ইশারা করছেন যে তোরা থাম, তোরা থাম। আমরা বেরিয়ে ক্ষমা চেয়েছিলাম যে আর কখনো এটা করবো না, কিন্তু অবশ্যই সহকর্মী হিসেবে পরস্পরের বোঝাপড়াটা এরকমই যে 10কে 20 মিনিট বানাতাম আমরা খুব অনায়াসে। এক কথায় হুমায়ুন ফরিদের দোষ গুণ কি? এক কথায় তার দোষ গুণ, দুঃখিত আমি তো কিছু বলতে পারবো না, কারণ আমি তো বিশ্বাস করি যে দোষে গুণে মিলে একজন মানুষ, আর যে ওর মতো গুণী তার দোষের পরিমাণ যদি একটু বেশি থাকে তাহলে সেটা মেনে নেওয়াই ভালো, কারণ সাধারণের চাইতে তার গুণের পরিমাণটা একটু বেশি। সবশেষে ফরিদী ভাইয়া সম্পর্কে আপনার ব্যক্তিগত মূল্যায়ন বা মতামত কি? ফরিদী অভিনয় করেই বাঁচতে চেয়েছিল, যে অভিনেতা অভিনয় করে বাঁচতে চায় তার স্বপ্নটা অনেক বড় থাকে এবং সেই স্বপ্নের অনেকটাই নিশ্চয়ই ফরিদীর পূরণ হয়নি এবং সেটার জন্য একটা বেদনা সে বয়ে বেড়াচ্ছে এবং সেই বেদনার যে বহিঃপ্রকাশ সেটিকে আমরা হয়তো অনেকেই বিবেচনা করি যে সে খুবই নিজের প্রতি মোটেও সে সুবিচার করে না, কিন্তু যদি ভেবে নিই যদি সে সুবিচার করছে না মনে করি তাহলে ভেতরে ভেতরে একটা অভিমান দেখা হয়তো ওই জায়গাটা নিয়ে যাচ্ছে। আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি আমি তখন ক্রিস্টোফার কলম্বাসের অভিনয়ে দেখেছিলাম ফ্রেডারিক মার্চ। আমি ফরিদীকে বলবো বাংলাদেশের ফ্রেডারিক মার্চ। আপনার কাছে অনেক বিষয় জানার ছিল, কিন্তু আজকে সময় শেষ, সময় স্বল্পতার জন্য শেষ। এটা সব অনুষ্ঠানে তোমরা বলো, কিন্তু সময়ের একটা সীমাবদ্ধতা থাকে, এটা সবার জীবনেই, শুধু অনুষ্ঠানের না জীবনেরও একটা সীমাবদ্ধতা থাকে, সেখানে সবাইকে সারেন্ডার করতে হয়, আত্মসমর্পণ করতে হয়। কাজে আমাদের আজকের অনুষ্ঠানে এখানে আত্মসমর্পণ করতে হচ্ছে। আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ধন্যবাদ। দর্শক, কেমন লাগছে অতঃপর আমি আর কাদেরকে আমাদের এই